আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের সাথে যে গল্পটা আজকে শেয়ার করব সেটা আমার জীবনে ঘটে যাওয়া একটি করুণ কাহিনী। ভাবলাম আমার জীবনে যেটা ঘটে গেছে আজকে আপনাদের সাথে শেয়ার করি। আর নয়তো আমি যে ভুল করেছিলাম সেই ভুলটা হয়তো যদি আপনারা করেন তাহলে আজকের থেকে আপনার শুদ্ধ হয়ে যাবে, যেন এরকম ভুল আর করবেন না। আমরা দুই ভাই বোন, বাপ মার আদরের ভাই বোন। আমাদের সংসারে কোনো কিছু অভাব নাই। বাবা ভালো একটা কোম্পানিতে জব করে, মা হাসপাতালে জব করে, ভালো একজন ডক্টর ছিলেন, ভালো টাকা বেতন পায়। বাবাও ভালো টাকা বেতন পায়। আমাদের কোনো কিছু অভাব রাখে নাই। বাড়িতে কাজের লোক আছে। আমরা দুই ভাই বোনে ফ্রিভাবে ছোটোবেলা থেকে একজনের প্রতি একজনের টান। আমার ভাই আমাকে ভীষণ ভালোবাসে, আমি আমার ভাইকে ভীষণ ভালোবাসি। আমি যদি একটু পড়ে যেতাম আমার ভাইটা অনেক কষ্ট পেত। ভাই যদি কোনো ব্যথা পেত আমার অনেক কষ্ট লাগতো। দুই ভাই বোনে মিল করে খেলা করতাম আমরা। ছোটোবেলা থেকে একসাথে স্কুলে যেতাম, একসাথে আসতাম, একসাথে ঘুমাতাম। তো এইভাবে মাঝে মধ্যে ভাই ছোটোবেলা থেকে আমাকে আমার কপালে একটা চুমো খায়, আমিও ভাইয়ের কপালে একটা চুমো খাই। ছোটোবেলা থেকে আমরা আর কি একজনের প্রতি একজন ভাই বোনের একটা ভালো সম্পর্ক ছিল। তো এই ভালো সম্পর্কটাই আস্তে আস্তে আমরা যে কখন বড় হয়ে গেছি আমরা নিজেও জানি না। তো একদিন আর কি ফাজলামি করতে করতে ভাইয়া বলে ডেকে স্কুল থেকে মানে আমার একটা টাইম ছিল, সকালবেলা আমি স্কুলে যেতাম, বিকালবেলা আমার ভাইয়া যেত কলেজে। আমরা যখন কলেজে ভর্তি হলাম বিকালবেলা সিট পড়ছিল আমার ভাইয়ের কলেজে যাওয়ার, আমার সকাল টাইম। তো দুজন দুই টাইমের একটা কলেজে যাওয়ার সময়। পরে মাঝে মধ্যে কলেজ থেকে আসার পরে ভাইয়া বলে জোড়া ধরতাম যে ভাইয়া তুমি এটা খাও, তোমার জন্য জুস নিয়ে আসছি। সে নিয়ে আসতো যে বোন তুই এটা খানি, তোর জন্য চকলেটটা নিয়ে আসছি। সে আমাকে জোড়া ধরা মাঝে মধ্যে কপালটা চুমো দিত। তো বাপ মা তো তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকতো, আমরা নিজেরা নিজের মন মতন গড়ে উঠতাম। আমাদের ভালো মন্দ ডাক দেওয়ার মতন বলার মতন তেমন একটা ছিল না। কাজের লোক ছিল, কাজের লোক সংসারে কাজ কাম করে বাসা চলে যেত। আমরা আমাদের ভাবে মানুষ হতে লাগলাম। তারপরে এইভাবে বেশ কিছুদিন চলতে লাগলো। কিন্তু সে ছোটোবেলা যে আচরণটা আমরা ভাই বোনরা করতাম সেটা তো আমাদের কাছে কোনো কিছু মনে হতো না। কিন্তু বড় হওয়ার পরে আমার ভাইটা চুমো দিত, আমি ভাইকে জড়া ধরতাম, কারণ আমরা বড় হয়ে গেছি। এখন আমাদের শরীরের সাথে শরীরে টাচ লাগলে একটা অন্যরকম একটা অনুভূতি হুট করে শরীরে চলে আসে, সেটা তো আমি বুঝতে পারতাম না। কিন্তু আমি যখন জড়া ধরা ভাইকে বলতাম আদর করা, ভাই আজকে এটা খাবো, এটা কিনে দেবা, এটা আনবা আমার জন্য, তখন ভাইয়ের মনের ভিতরে আস্তে আস্তে একটা অন্যরকম অনুভূতি লাগে যে আমার বোনটা জড়া ধরলে আমার কাছে ওরকম ভালো লাগে, ইচ্ছে করে আরও জড়া ধরতে। তার ভিতরে আস্তে আস্তে অন্যরকম একটা ফিলিংস জাগে আমার প্রতি। এখন এইভাবে জড়া ধরা একটা জিনিস আবদার করা, দুষ্টামি ফাজলামি করা, ফ্রিভাবে চলাচলতির কারণে দিনের পর দিন যখন এভাবে চলতে লাগলো, আমাদের চলাচলতিটা তো বাপ মা দেখে না, বাপ মার তো কাজ করে জব নিয়ে ব্যস্ত থাকে। যদি বাবা মা সামনে থাকতো হয়তো আমরা যে ভুলটা করতেছি, যেভাবে চলাচলতে করতেছি, এই চলনটা খারাপ হইলে, ভালো যদি না হতো তাইলে তো আমার বাবা মা সামনে থাকলে হয়তো ডাক দিত যে তোমরা এইভাবে চলবা না, এখন তোমরা বড় হয়েছো, ঠিক বড়দের মতনই চলবা, এটা করবো না, এটা করবো না, এরকম একটা বোঝানোর মতন লোক থাকলে ভালো হতো। কিন্তু বাপ মা টাকার পিছনে ছুটতেছে, চাকরিজীবী, দুজনে চাকরিজীবী, আমাদের বোঝানোর জন্য তেমন একটা কেউ ছিল না। তাই মাঝে মধ্যে আমি আমার মতন করে চলতাম, ভাইয়া ভাইয়ার মতন করে চলতো। তো এইভাবে চলতে চলতে তো ভাইয়ার মনের ভিতরে একটা আস্তে আস্তে আমার প্রতি একটা অন্যরকম হয়ে গেল। পরে এখন একদিনকা ভাইয়া আমার জন্য ভালো একটা
আমি খুব বেশিরভাগই মানে যে কাপ আইসক্রিমগুলো পছন্দ করতাম, তারপর কোল্ড ড্রিঙ্কগুলো পছন্দ করতাম, চকবার পছন্দ করতাম, আমি যেই সমস্ত খাবার পছন্দ করতাম সেই সমস্ত খাবারের ভিতরে ভাইয়া একদিনকা অন্যরকম কিছু মিলা আনছে, যেটা খাওয়ার পরে আমার খুব মানে ঘুমে ধরে গেছে। এখন ঘুমে ধরে গেছে দিনের বেলায়, আমার বাবা মা তো রাত্রেবেলা মানে বিকাল 5টার পরে আসে, তো দিনের বেলায় বিকাল টাইমে ঘুমের অবস্থায় ওই দিনকা দুপুরবেলা তো কাজের লোক তো সকাল থেকে আসে, দুপুরবেলা চলে যায়, দুপুরে খাবার টাবার নিয়ে চলে যায়। তো বিকালবেলা আমার ভাই আমাকে ঘুম পাড়ায় ওই যে খাবারের সাথে এগুলি মিশা দিছে, পরে আমি ঘুমের ওষুধ না জানি কী মিশা দিছে, আমি শুয়ে পড়ছি, পরে আমার ভাই আমার উপরে শারীরিক নির্যাতন করছে। তো এইভাবে নির্যাতন করার পরে দিনের পর দিন যখন এরকম করে এক একটা খাবারের পরে এরকম করে আস্তে আস্তে, তখন আমার ভাইয়ার তো আরও ভালো লাগে, ঠিক আছে, আমার প্রতি তার প্রতি একটা লোভ লালসা জাগে। পরে আস্তে আস্তে আমার ভাইয়ের ভিতরে একটা ভয় কাজ করলো, যে দিনের পর দিন আমার এই বোনের ক্ষতিটা করতেছি, যদি একটা কোনো সমস্যা হয়ে যায়, তারপরও তার ভালো লাগা, এত ভালো লাগছে আমার সাথে সম্পর্ক করে, আমার ক্ষতি হোক বা না হোক সেটা তার কিচ্ছু আসে যায় না, কিন্তু সেই এরকম কাজ করতেই থাকে। পরে এক সময় যখন আমার 3-4 মাসের পেটে বাচ্চা, আমার মা তো বুঝতে পারছে, আমার মা আমাকে খুব চাপ দিচ্ছে যে তোমার মেয়ে কার সাথে কী করেছে ওকে বলতে বলো। ওরা তো অন্যরকম লাগে, আমি একজন ডক্টর, আমি তো দেখে বুঝতে পারছি যে ওর প্রেগনেন্ট। পরে এখন আমার ভাই তো ভীষণ ভয় পাচ্ছে, আমার ভাই মনে মনে ভাবতেছে যে আমার বোন কিভাবে বলবে, আমার বোন তো নিজেই জানে না ওই সন্তানের বাপকে, আর ভাইয়ের সন্তান বোনের পেটে, এটা তো আমি নিজেও বলতে পারবো না, মানে আমার ভাইও বলতে পারতেছে না, লজ্জায় ঘৃণায়। এখন কি করবে, এখন আমি বলতে পারতেছি না, এখন আমাকে খুব মারধর করতেছে আমার বাবা আমার মা। আমি ভাইয়া তো যতটুকু পারে আমার ছাড়া দিচ্ছে যে মা মেরো না, ছোটো বোন ভুল করে ফেলেছে, থাক ওই বলবো না, ওকে আমি বুঝা পরে বলবো। পরে এই আমার ভাইয়া আমার মাকে বলে যে মা হয়তো এমনি বলতেছে না, ওকে নিয়ে আমি কোথাও ঘুরতে যাইয়া আস্তে আস্তে ওর পেটের ভিতর থেকে সব কথা আমি বের করবো, বুঝা দেখি কী বলে কার কথা বলে, পরে আমরা তার সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করবো, ওকে নিয়ে আমি ঘুরতে যাই। এটা বলার পরে, এটা বললে আমার মার কাছ থেকে আমার ভাইয়া নিয়ে আসার পরে আমাকে এক বাড়িতে নিয়ে যায়। আমি বললাম যে ভাইয়া এটা কাদের বাড়ি? তো ভাইয়া বলতেছে যে এটা আমার একটা বন্ধুর বাড়ি, সমস্যা নাই, বন্ধুর বাবা মা থাকে, ভাই বোনও আছে, তোর মতো একটা ছোটো বোন আছে, আস আমরা এখানে যাই একটু বসি। তোরা যারা দেখি যে যে বাসাটা নিচ্ছে এখানে কোনো বন্ধু বাবা মা নাই, ছোটো বোন ভাই কেউ নেই, এখানে শুধু প্রতিটা রুমের থেকে জোড়া জোড়া মানুষ, ছেলে মেয়ে এক একজনে মদ খাইয়া, কেউ গলা ধরা বারান্দাতে হাঁটাচলা করতেছে, কেউ দাঁড়ায় রয়েছে অন্য খুললা, একটা অন্যরকম একটা পরিস্থিতি, যে পরিস্থিতিটা আমি আগে কখনো দেখিনি। পরে আমার কাছে এই পরিবেশটা দেখে খুব খারাপ লাগতেছে। পরে আমি ভাইয়াকে বললাম ভাইয়া আমি এখানে থাকবো না, আমি চলে যাব, ভাইয়া আমাকে এখান থেকে নিয়ে যাও, আমার কাছে অন্যরকম লাগতেছে। আমি তোমার আপন ভাই না, তুমি আমাকে ভয় পাচ্ছ কেন? আমি তো আছি, কোনো সমস্যা নেই, এটা সবাই আত্মীয় স্বজন, আমার বন্ধুর আত্মীয় স্বজন, তুমি বুঝবা না, তুমি আগে রুমে আসো, বোঝাচ্ছি। পরে আমার ভাইয়াটা রুমের ভিতরে বসা রাখার পরে কার সাথে যেন কথা বললো, 2-4টা ছেলের সাথে কথা বলতেছে, আমাকে বলছে যে তার বন্ধুদের সাথে কথা বলবে, কথা বলে আছে বন্ধুর সাথে কথা বলার পরে আমার ভাই আমাকে বললো কি তুমি একটু বসো, আমি কিছু খাবার দাবার নিয়ে আসি, ঠিক আছে। তো এটা বলে আমার ভাই চলে গেল, চলে যাওয়ার পর আমার ভাই আর আসতেছে না। পরে আমি দিন হয়ে যেতে রাত হয়েছে গা, তখন আমি বললাম যে ভাইয়া আমি যেতে চাই, আমার ভাই তো আসতেছে না, আমি যা ধরছে আমার তো যাইতে দেয় না, ওই রুম থেকে আমাকে বের হতে দেয় না। পরে ওই 4টা ছেলে এসে বলে তোমার ভাইয়া তোমাকে এখানে খারাপ জায়গায় বিক্রি করে দিছে, তুমি আর এখান থেকে বের হতে পারবা না। এই কথাটা শোনার পরে আমার যে এত কষ্ট লাগছে, হ্যাঁ এত কষ্ট লাগছে। তো পরে আমি বললাম যে আমাকে খারাপ জায়গায় বিক্রি করে দিল কেন? কয়
তোমার ওর বাচ্চা তোমার পেটে। যখন এই কথা বললো যে আমার ভাইয়ের বাচ্চা আমার পেটে, বাড়িতে জানি বাপ মা জানি জানতে পারলে ওর তো অনেক মেরিয়ে ফেলাইব, এই জন্য তোমার সরাই দিছে। এখন আমি তোমার বাপ মারও জানাতে পারতেছি না যে আমার ভাই এত বড় ক্ষতি করছে মা। পরে আমি বুঝতে পারলাম যে বিভিন্ন খাবার পছন্দ করার খাবার আমার ভাই যে খাওয়াই দিত, আর আমি বিকালবেলা ঘুমায় পড়তাম। তার মানে ঘুমের নেশা ওই খাবারের ভিতরে মিক্সার করে আমার খাওয়ায় ঘুম পাড়া, তারপর আমার ভাই আমার সাথে এরকম কাজ করতো। আর যে পাপের ফল আমার পেটে, পরে তারা এমন ওষুধ আমাকে খাওয়াইলো। খাওয়ানোর পরে আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেল, আর আমাকে ওই পতিতা ওই পাড়ার ভিতরে ওখানে রাইখা দিল। এখানে আমি দিনের পর দিন আমার শারীরিক মানে এই কাজ করে চলতে হয়। তারা আমার আটকা রাখছে, দিনের পর দিন আমার সাথে শারীরিক নির্যাতন করে। আর যারা টাকা দিয়ে করে সেই টাকাগুলো সব কিছু তারা নিয়ে নেয়, আর দিনের পর দিন আমাকে এইভাবে শারীরিক নির্যাতন হতে হয়। তাই আমি বলছি যে ভাইয়া আমাকে ছেড়ে দেন, আমি আর সহ্য করতে পারতেছি না, আমি সুন্দর একটা জীবন চাই। কয় তোমার ভাইয়ের কাছ থেকে তোমাকে আমরা 3 লক্ষ টাকা দিয়ে কিনছি। তো 3 লক্ষ টাকা দিয়ে কিনছি, এখন তো তোমাকে দিয়ে যদি আমার যত পর্যন্ত 10 লাখ টাকা না কামাবো, 10 লাখ টাকা কামানোর পরে তারপরে তোমাকে আমরা ছাড়বো। এখন কবে 10 লাখ টাকা শোধ করতে পারবো? সেই জন্য দিন রাত 24 ঘন্টা তাদের কথা আমার শুনতে হয়। আর তাদের কথা যদি আমি না শুনি, তারা ওদিক দেয়া আমার উপরে খুব অত্যাচার করে। এক পর্যায়ে একটা ভালো মানুষ আমার জীবনের আমার সাথে যখন করতে আসে, তখন আমি খুব কান্না করি, মনে পরে যখন খুব কান্না করি, তখন লোকটা কয় কান্না করতেছো কেন? অনেকবার করা হয়েছে, ব্যথা করছে। আমি কই না ভাই, মনের কষ্টে কান্না করতেছি। কয় কিসের কষ্ট? টাকা পাচ্ছ, কাজ করতেছো, মজা পাচ্ছ, কিসের কষ্ট? তখন আমি বলি যে ভাইয়া আমি ওরকম খারাপ মেয়ে না, আমি ভালো একটা স্টুডেন্ট, ভালো কলেজে লেখাপড়া করতাম, কিন্তু আমার ভাইয়া আমার সাথে এরকম কাজ করে আমাকে এখানে বিক্রি করে দিছে। এখন আমার এই সন্তানটার পেটে আসছিল, যখন আমার ভাইয়া ধরা পড়ে যাবে, এই জন্য আমার বাবা মার কাছ থেকে বলে নিয়ে আসছে যে তোমাকে বুঝাবো বা বন্ধুর বাসায় নিয়ে যাবে, এটা বলে আমাকে নিয়ে এসে এখানে বিক্রি করে দিছে। এখন আমি এখান থেকে বের হতে চাই, কিন্তু আমি বের হতে পারি না। প্রায় ওখানে আমি 3 বছর ছিলাম। 3 বছরের মধ্যে যখন একটা ভালো লোকের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়, তখন সে আমাকে বের হওয়ার ব্যবস্থা করে। বের হওয়ার ব্যবস্থা করার পরে যাইয়া আমি আমার বাড়িতে উঠি। ওঠার পরে দেখি যে আমার ভাইয়া বিবাহ করছে, এখানে বউ আছে, বউ থাকা দেখা পরে আমি আমার বাপ মারে সব বলি। এখন আমার বাপ মা আমাকে আমার কথাগুলো শুই না জড়া ধরে কান্না করলো যে তোর জীবনটা এইভাবে নষ্ট করলো তোর আপন ভাই। আর আমাকে আইসা বলে যে আমার বন্ধুর বাসায় নিয়ে গিয়েছিলাম, সেখান থেকে তোমার মাইয়া পলায়া যে ছেলের সাথে সম্পর্ক করছে ওর সাথে পলায়া চলে গেছে গা, এই কথা বলছে। পরে আমার বাপ মা এই কথা শোনার পরে তখন সেই সাথে সাথে আমার ভাইরে ইচ্ছা মতো মারছে। পরে পুলিশের কাছে দিতে চাইছিল, পরে তার বউ হাতে পায়ে ধরছে যে দেখেন যা হর্ত হয়ে গেছে গা, আসলেই এখন আমার জীবনটা নষ্ট করেন না, আপনার মেয়ের জীবনটা যেমন নষ্ট হয়েছে আমার জীবনটা নষ্ট করেন না। আমি যদি আজকে আপনার মেয়ে হতাম তাহলে পারতেন না আমার জীবন নষ্ট করতে। তখন মেয়েটা একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে চিন্তা করে আমি আমার ভাইকে ক্ষমা করে দিই এবং তাদেরকে বাড়ি থেকে বের করে দেয় যে এই বাড়িতে তুই তোর বউ নিয়ে বের হয়ে যাবে এক্ষুনি, ঠিক আছে? আমার মাইয়া আজ থেকে এই বাড়িতে থাকবে, তুই থাকতে পারবি না। কিন্তু পরে আমি মাকে বুঝালাম যে মা আসলে আমাদেরও কিছু ভুল আছে, ছোটোবেলা থেকে ভাইয়ের সাথে যেরকম আচরণ করেছি ঠিক একইভাবে আচরণগুলা আমরা বড় হওয়ার পরে করছি, তো এই জন্য ভাইয়ের মনটা নষ্ট হয়ে গেছে গা। আজকাল তুমি যদি বাসা থাকতা তাহলে আমাদের চাল চলন ভালো মন্দ বুঝ দিতে পারতা। ভালো মন্দ বুঝ দেওয়ার মতন কে ছিল না, আমাদের মতন চলছি। এর কারণে ভাইয়ার কুদৃষ্টি বা কুনজরটা আমার উপরে পড়লো, আর সেই কুনজর পড়ার ফলে আজকে আমার জীবনে এত বড় একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল। যাই হোক, আপনাদের ছেলে মেয়েরা দিকে একটু নজর রাখবেন, কখন কি করে কিভাবে চলে।
আপন ভাই বোন যদি বড় হয় তাদের আলাদা আলাদা বেডে রাখবেন। ছোটোবেলা থেকে যেমন দুষ্টামি করছে একই দুষ্টামি করাবেন না। আর ছেলে মেয়ে যখন বড় হয় তখন বাপ মাদের কড়াভাবে নজর দিয়ে রাখতে হয়, কী করছে না করছে সেটা জানার জন্য। আর সবাই সাবধানতাভাবে থাকবেন। আমি যে ভুলটা করছি আপনারা কখনো এরকম ভুল করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।